দেখছেন এটিএন নিউজ। কাজিয়ান কাজিটির সৌজন্যে আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে শিক্ষকদের একটি আন্দোলন চলছে। 20% বাড়ি ভাড়া বেসিকের 20% এবং মেডিকেল ভাতা 1,500 টাকা করার দাবিতে তারা আবারও মাঠে নেমেছেন এবং ইতিমধ্যেই কিন্তু তারা আজকে সন্ধ্যা পর্যন্ত একটা আলটিমেটাম দিয়েছেন সরকারকে। বাংলাদেশের শিক্ষার মান আসলে নির্ভর করে শিক্ষকদের মানসিক এবং আর্থিক স্থিতির ওপর, অথচ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা বছরের পর বছরই আমরা দেখছি যে ন্যায্য ভাতা এবং সুবিধার দাবি জানিয়ে আসছেন সরকারের কাছে। এ নিয়েই আমরা আজকে মূলত কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে। শিক্ষক আন্দোলন সমাধান কোন পথে? আজকে অতিথি হিসেবে আমাদের সঙ্গে আছেন অধ্যাপক কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফুদ্দিন, লেখক ও কলামিস্ট। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ। আমাদের দর্শকদেরকে শুরুতেই আমি বলছিলাম যে শিক্ষকদের যে আন্দোলনটা চলছে এবং আজকে তারা সন্ধ্যা পর্যন্ত একটা আলটিমেটাম দিয়েছেন সরকারকে যে বাড়ি ভাড়া বেসিকের 20% মেডিকেল ভাতা 1500 টাকা করার দাবিতে। এই যে দাবিগুলো, কি মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ কর্তৃপক্ষকে, ধন্যবাদ আমার প্রিয় দর্শক শ্রোতা। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষার মেরুদণ্ড হচ্ছে শিক্ষক। আমরা কবি কাদের নওয়াজের একটা কবিতা, যেটা সম্রাট আলমগীর নিয়ে লিখেছিলেন, আমরা সবাই জানি। বাট একজন শিক্ষক, উনি কিন্তু সম্রাট না, সম্রাট গড়ার কারিগর। এবং মা বাবার আশীর্বাদে আমরা আসমান থেকে পৃথিবীতে এসেছি, আর একজন শিক্ষকের আশীর্বাদে আমরা এই পৃথিবী থেকে আসমান সমান উচ্চতায় পৌঁছতে পারি, শুধুমাত্র শিক্ষকের আশীর্বাদে। এটা আমার কথা না, এটা আমেরিকার এক্স প্রেসিডেন্ট বারাক ওবামার কথা। তা এখন এই শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর, যারা শারীরিক মানসিকভাবে সুস্থ থাকবেন, তাহলে আমাদের নতুন প্রজন্মকে, শিশুকে যিশুতে রূপান্তরিত করতে পারবেন। তা তাদের শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্য প্রথম যে জিনিসটা প্রয়োজন, সেটা হচ্ছে আর্থিক স্বচ্ছতা, আর সমাজ, পরিবেশ এবং রাষ্ট্রীয়ভাবে সম্মান। এইটা থেকে আমরা বঞ্চিত করছি এই শিক্ষকদের। আপনি জানেন, আমি দীর্ঘদিন গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল এবং সরকারি পাবলিক ইউনিভার্সিটির ডিরেক্টর হিসাবে ছিলাম। ওখান থেকে আমি খুব কাছ থেকে দেখেছি, এবং ইউনিভার্সিটির ডিরেক্টর হিসাবে মিনিস্ট্রি অফ প্ল্যানিং কমিশনের অনেক মিটিংয়ে অংশগ্রহণ করেছি। একটা মিটিংয়ে আমি দেখতে পেলাম যে আমাদের সুন্দরবনে বাঘ প্রজেক্টের জন্য বরাদ্দ করা হলো 35,73,86,000 টাকা, যেখানে শুধু বাঘ গণনার জন্য 3,26,00,000 টাকা। এবং ওখানে আমি আরও দেখেছি যে তারা যে উপস্থাপন করলেন, শুধু বাঘ গণনার পিছনে খরচ করছে 2,70,00,000 টাকা। আর সর্বশেষ তথ্য অনুসারে তখন ছিল 114টা বাঘ, আর পরবর্তীতে আমি জানতে পেরেছি যে সর্বশেষ তথ্য 125টা বাঘ। 125টা বাঘ তৈরির জন্য যদি 35,73,00,000 টাকা খরচ করা হয়, বাংলাদেশের বাঘ যারা তৈরি করে, এই আমার শিক্ষক, তাদের পিছনে ব্যক্তিগত এই ভাড়া, বাড়ি ভাড়া মাত্র 500 টাকা বাড়ানো, মেডিকেল ভাতা বাড়ানো, এটা সত্যি একটা অমানবিক। আচ্ছা, এই বাসের জন্য কিন্তু, বাঘগুলোর জন্য কোনো বাসস্থানে ভাড়া দেওয়া লাগে না, এই বাঘগুলোর জন্য খাওয়ার জন্য মাংস কিনে, হরিণ কিনে দেওয়া লাগে না। আচ্ছা, আমরা কথা বলছি আসলে এই যে শিক্ষকদের আন্দোলন নিয়ে। আপনার কথার সূত্র ধরে এবং নানা জনের আসলে নানা অভিমত আছে এই প্রসঙ্গে, নানা প্রশ্ন আছে যে শিক্ষকদের এমন ন্যায্য দাবির মুখে এখনো কেন সরকার নীরব? এই প্রশ্ন উত্তরে কি বলবেন? ধন্যবাদ, ভেরি গুড কোশ্চেন। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সেক্টরে যেমন করে প্রতিবেশী রাষ্ট্রের হিংস্র থাবা পড়েছে, ঠিক এমনি করে আমাদের শিক্ষা সেক্টরটাও। কয়েকদিন আগে আমাদের শিক্ষার যে কারিকুলাম এমনভাবে তৈরি করা হয়েছে যে জন্মগতর পরপরই আমাদের একজন অভিভাবক ভাবতে হতো যে লেখাপড়া দেশের বাইরে করাবে না ইন্ডিয়াতে গিয়ে করবে, প্রতিবেশী রাষ্ট্রে গিয়ে করাবে। আবার চিকিৎসা ঠিক এমনি করে ছিল। তো যখন এই সিচুয়েশন থেকে কিছুটা স্টেবল হয়, তখন নতুন করে
তারা আবার করে প্ল্যান বা পরিকল্পনা করে কেমন করে আমাদের শিক্ষা সেক্টরটাকে অস্থিতিশীল করা হয়। এখানে আমাদের শিক্ষা সেক্টর নিজেও কিছুটা দায়ী। যেমন এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষক, যাকে আমাদের মন্ত্রণালয়ের উপদেষ্টা দেওয়া হয়েছে, উনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক। উনি শিক্ষকদের সবচেয়ে বেশি মূল্যায়ন করা উচিত। কিন্তু দেখতে পাচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটির একজন প্রাপ্ত শিক্ষক যিনি উপদেষ্টা হিসেবে আসেন, উনি বলতেন যে আমাকে যদি রাষ্ট্রসেবার সুযোগ পেতাম আমি জীবন দিয়ে দিতাম। অন গ্রাউন্ডে তিনি যখন দায়িত্ব পেয়েছেন এটা সম্পূর্ণ ভিন্ন। আর আমাদের এই শিক্ষক, আমি নিজে শুনেছি ঢাকা ইউনিভার্সিটিতে উনি বলেছেন যে আমাদের শিক্ষা সেক্টরটা যদি শিক্ষকদের হাতে দেওয়া হতো, যেমন আগে বিভিন্ন সরকারে যখন মন্ত্রীর দায়িত্ব দেওয়া হতো, তারা কেউ কিন্তু ম্যাক্সিমাম শিক্ষক ছিলেন না, তারা বিভিন্ন পেশার দায়িত্ব ছিলেন, রাজনীতিবিদ ছিলেন। বাট এই শিক্ষক বলতেন যে যদি আমরা শিক্ষা সেক্টরের হাতে দায়িত্ব পেতাম তাহলে দেশটাকে অনেক এগিয়ে নিয়ে যেতাম, শিক্ষা সেক্টরে কোনো সমস্যা থাকতো না। আনফর্চুনেটলি আমার এই শ্রদ্ধেয় শিক্ষকরা, যাদের সংখ্যা মাত্র 4,71,281 জন, তাদের সঙ্গে এই আন্দোলনের মুখে যখন এই 500 টাকা বা 1000 টাকা বাড়ি ভাড়া ভাতা বা মেডিকেল ভাতার জন্য বলা হয়েছে, তখন এই আবরার সাহেব দেখা পর্যন্ত করতে যান নাই। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা পুরাতন সেক্টর শিক্ষা ক্ষেত্রে যদি আমরা বিনিয়োগ করি, এটা দেশের সর্বোচ্চ বিনিয়োগ। চীনা কনফুসিয়াস, যে একজন দার্শনিক, উনি স্পষ্ট বলেছেন যদি তোমরা 1 বছরের জন্য পরিকল্পনা করো তো শস্য রোপণ করো, লাইক ধান। যদি তোমরা 10 বছরের জন্য পরিকল্পনা করো তাহলে তোমরা বৃক্ষরোপণ করো। যদি তোমরা 100 বছরের জন্য পরিকল্পনা করো, ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করো, শিক্ষাক্ষেত্রে বাজেট বাড়াও। তো শিক্ষাক্ষেত্রে বাড়ানো মানে এই শস্য রোপণের মতো মাঠে ছিড়িয়ে দেওয়া না। এই শিক্ষকদের দাবির মুখে, তাদের ন্যায্য দাবির মুখে, তাদের এই অধিকারের জন্য তাদেরকে দেওয়া। আচ্ছা, আমরা যদি এখন কর্মসূচির কথায় আসি, যে আজকে রবিবার সন্ধ্যা পর্যন্ত সরকারকে একটা আলটিমেটাম দেওয়া হয়েছে এবং আগামীকালের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে বলে বলেছেন শিক্ষকরা ইতিমধ্যেই। এই যে অচলাবস্থার প্রভাব আসলে কোথায় পড়বে, শিক্ষা ব্যবস্থায় নাকি নীতি নির্ধারণে? দেখুন, যখন সমগ্র বাংলাদেশের একটা পরিকল্পনা আছে, এই পরিকল্পনা হচ্ছে যারা সরকারি চাকরিজীবী তাদের বাড়ি ভাড়ার একটা রেট আছে এবং এই রেটটা 4টা ক্যাটাগরিতে। কোথাও 40%, কোথাও 45%, কোথাও 55%, কোথাও 65%। ঢাকা শহরের জন্য। তো বাংলাদেশের মফস্বলে আমরা যারা রাজধানীতে বসে আজকে কথা বলছি, অথচ আমার নিরীহ জীবন বিপন্নকারী শিক্ষকরা যারা মফস্বলে আছেন, কোথাও মিনিমাম 10 থেকে 15,000 টাকা নিচে কোনো বাড়ি ভাড়া নাই। তা সেখানে মাত্র ওই 1000 টাকা থেকে 500 টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন করা, এই যে এটা একটা নীতি বহির্ভূত কাজ, টোটালি। গতকাল এই ব্যাপারটা নিয়ে যখন আমি জানতে পেলাম, ফর্চুনেটলি ফয়জুর রহমান মিতু সাহেব, উনি এইমাত্র ক্রিকেট বোর্ডের একজন ডাইরেক্টর, নবনির্বাচিত বোর্ডের, উনি ডিসিপ্লিনের দায়িত্বে আছে। তো জাস্ট আই ওয়াজ শেয়ারিং দিস মেসেজ উইথ হিম। হি সেড, বাঙালি উই টক মাচ ডাজ নাথিং। কারণ আমাদের নিজেকে বদলাতে হবে। যারা নীতি, যেটা বললাম যে ঢাকা ইউনিভার্সিটির টিচার, ওইখানে ঢাকা ইউনিভার্সিটি এক কথা বলেন, আর যখন চেয়ারে আসেন তখন উনি কাজ করছেন না। আমার এই অধিকারের জন্য যে টিচাররা রাজপথে আন্দোলন করছেন বা প্রেস ক্লাবে জীবনের জন্য ঝুঁকি নিয়ে সমগ্র বাংলাদেশ থেকে এসে আন্দোলন করছেন, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করছেন, উনি নিজে এসে কথা বললে হয়, কিন্তু উনি আসেননি। অবশ্যই আমরা এ নিয়ে আরো কথা বলবো আপনার সাথে, তবে তার আগে দর্শক, আমরা হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে একটা বিরতির সময় হয়ে গেছে। আমরা একটা বিরতির পর ফিরছি, কোথাও যাবেন না, আমাদের সাথে থাকবেন।
বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্ট আয়োজনে, এবং আজকে আমরা কথা বলছিলাম শিক্ষক আন্দোলন সমাধান কোন পথে। এ নিয়ে কথা বলার জন্য লেখক ও কলামিস্ট অধ্যাপক কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফুদ্দীন আজকে আমাদের সাথে আছেন। স্যার, বিরতিতে যাবার আগ মুহূর্তে আমরা আসলে এই কর্মসূচি নিয়ে কথা বলছিলাম এবং শিক্ষক আন্দোলনের নানা প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম। আপনার কাছে এই মুহূর্তে যদি জানতে চাই যে শিক্ষকদের বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতার দাবি কি সত্যিই সরকারের পক্ষে বাস্তবায়ন করা কঠিন, নাকি নীতিগত অবহেলার প্রতিফলন মনে হয়? ধন্যবাদ। দেখুন, আমি আমার বক্তব্যের প্রথম হাফে যে একটু বাক প্রজেক্টের কথা বলেছিলাম, এর মানে এই না যে আমাদের বাক প্রজেক্টকে আমি অবহেলার দৃষ্টিতে দেখছি। তা আমি দেখেছি যে বাজেট কেমন করে আবার পুনর্বিন্যাস করা যায়, এটা সদিচ্ছার ব্যাপার। সো উই টক মাস ডাজ নাথিং। আবার সেই পরিচালক ফজলুর রহমান মিতুর কথা বলি যে পুরা শিক্ষকদের হতাশার মতো রেখে পুরা জাতিকে আশার বাণী শোনানোর কোনো অবকাশ নেই। সো এটা শুধু মিথ্যা আশ্বাস প্রশ্বাস ছাড়া কিছু নেই। তা শিক্ষা সেক্টর, শিক্ষকরা বেঁচে আছেন মোমবাতির মতো, নিজে জেলে অন্যকে আলোদান করে। তো আমাদের এই শিক্ষক সেক্টরের অ্যাটেনশন দিতে হবে। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যখন কোনো রাজনীতির পট পরিবর্তন হয়, দেশের পট পরিবর্তন হয়, ইলেকশন অনাগত হয়, ঠিক ওই মুহূর্তে কিছু কিছু শিক্ষিত লোকজনদের মানে বিভ্রান্ত করে রাজপথে নামিয়ে দেওয়া হয়, যার পিছনে কোনো কোনো রাজনৈতিক দল তার ব্যক্তি চরিত্র স্বার্থ করার জন্য অর্থ বিনিয়োগ করে। আর কি হয়, ইলেকশনের আগ দিয়ে সামনে দাঁড়িয়ে মুখ ভরা প্রতিশ্রুতি দেয়, কিন্তু ক্ষমতায় আসার পরে তাদের কোনো কার্যকারিতা নাই। তা আমাদের যারা দেশ গড়ার কারিগর তাদেরকে আমাদের অ্যাটেন্ড করতে হবে, বাট শিক্ষকদের মূল্যায়ন করতে হবে। শিক্ষকদের মূল্যায়ন না করলে আমাদের ছাত্রদের মূল্যায়ন করবে না। আমরা গ্লোবাল বিশ্বে বসবাস করছি, সমগ্র বিশ্ব আমাদের এখন হাতের মুঠোয়। আমরা এখানে বসে আমেরিকা, ইউকে সবার সঙ্গে যোগাযোগ রাখছি। যদি আমরা প্রয়োজনের তাগিদে পারস্পরিক অবস্থার সহিত খাপ খায়া না চলতে পারি, তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সর্বদাই সচেষ্ট থাকতে এবং সতর্ক থাকতে হবে যে কোন দিকে কোন ত্রুটি আমাদের উপরে এসে ভর করছে। আমাদের নতুন প্রজন্ম যারা হচ্ছে শিক্ষার্থী, ছাত্র, আমরা এখানে আমাদের জীবন শেষ। নতুন প্রজন্মকে মানুষ করতে গেলে নতুন শিক্ষককে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। তবে শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে কঠিন হতে হবে, যেখানে আমাদের কর্তৃপক্ষ মোটেই কঠিন হন না, সেখানে রাজনৈতিকভাবে প্রজ্ঞা বিচক্ষণতা না দেখিয়ে রাজনৈতিকভাবে তাদের নির্বাচন দেওয়া হয়। কি করে তারা এসে আন্দোলন, মিছিল, মিটিং এবং ব্যক্তি চরিত্র সার্থক করার জন্য, তারা নেতা হওয়ার জন্য ওইখানে গিয়ে বসে। দেখুন, ক্ষমতার পট পরিবর্তনের সময় বাংলাদেশের ভাইস চ্যান্সেলররা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পালিয়ে গিয়ে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে। তারা মানুষ গড়ার কারিগর, তারা একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, তারা কেন গিয়ে ক্যান্টনমেন্টে আশ্রয় নেবে? অবশ্যই এটা খুবই দুর্ভাগ্যজনক। আপনি বারবার বলছিলেন যে, কিছুক্ষণ আগেও আপনি বলছিলেন যে আমরা বলি বেশি করি কম, এবং রাজনৈতিক কথাও আপনি বলছিলেন যে শিক্ষাক্ষেত্রে আসলে রাজনীতি ঢুকে গেছে। এই যে বারবার আশ্বাস কিন্তু বাস্তবে কিছুই না, এটা কি রাজনৈতিক প্রতিশ্রুতি খেলায় পরিণত হয়েছে, আমরা যেটা আসলে নির্বাচনের সময় দেখি? পলিটিক্স ইজ এ গেম প্লেড বাই ভেরি কম্পিটেন্ট অ্যান্ড কনফিডেন্ট পিপল। এগেইন আরেকজন দার্শনিক বলেছেন, পলিটিক্স ইজ এ গেম প্লেড বাই ভেরি ননসেন্স পিপল। তো যারা পলিটিক্সকে সওয়ার হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে চায় তারা ওই ননসেন্স পিপল। যারা পলিটিক্সকে জনগণের কল্যাণ কামনা করে সামনে এগিয়ে যেতে চায়, দে আর দ্য বেস্ট পিপল, দে আর দ্য পলিটিক্যাল লিডার, দে আর দ্য ন্যাশনাল লিডার। তা এই দৃষ্টিকোণ থেকে যখন এই যে আন্দোলন আসে, তাদের পিছনে কিছু কিছু লোক সামনে এসে, ইদানিং আবার ফটো কালচার, ফেসবুক কালচার এসে আরও পরিস্থিতি ঘোলাইটে করে দিছে। আমাদের শিক্ষকতা এটা কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়। বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য পথ দেখাতে পারে, কিন্তু মায়ের মুখ থেকে আমরা যে শিক্ষাটা গ্রহণ করেছি, শিক্ষাটা হচ্ছে আমাদের সঠিক শিক্ষা। এবং ওই মায়ের মুখ থেকে শেখার পরপরই আমরা প্রথম শিক্ষা গ্রহণ করি শিক্ষকের কাছ থেকে। একজন আদর্শ শিক্ষকই
শিশুকে পারে যিশুকে রূপান্তরিত করতে। আর এই শিক্ষকরা যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন না করি, আর এই শিক্ষা ব্যবস্থা সিলেকশন প্রসিডিওর যদি সঠিক না হয়, তাহলে আজে বাজে লোক এসে ওইখানে শিক্ষা সেক্টরটাকে কলুষিত করবে। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। অবশ্যই এই যে আন্দোলনটা, এটা দীর্ঘায়িত হলে আসলে শিক্ষার্থীদের বা শিক্ষা জীবনে এমন প্রভাব পড়তে পারে? কারণ আমরা অনেকটা সময় ধরে দেখলাম যে শিক্ষার্থীদের মধ্যে তো শিক্ষা বিমুখতা আছে, তার মধ্যে বিভিন্ন রকম আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু আসলে শিক্ষা থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে। এই যে শিক্ষার্থীদের আবার শিক্ষায় ফেরানোর জন্য নানাবিধ কার্যক্রম যেখানে দরকার, সেখানে আবার শিক্ষকরা এরকম একটা আন্দোলন করলেন, কিছুক্ষণ পর দেখা যায় আবার শিক্ষার্থীরা আবার একটা আন্দোলন নিয়ে হাজির হলেন। এই যে পরিস্থিতি, এ থেকে আসলে কিভাবে পরিত্রাণ সম্ভব বলে আপনার মনে হয়? এটাই, ওর ভিতরে কিছু দূষিত রক্ত রয়ে গেছে বিশুদ্ধ রক্তর মাঝে। তা আমাদের স্টুডেন্টকে ব্যক্তিগত চরিত্র স্বার্থ করার জন্য অনেকে ইউটিলাইজ করে। এটা আমাদের সচেতন সমাজ স্টুডেন্টদের বোঝাতে হবে যে ইউ আর দ্য ভিকটিম অফ দ্য সার্কামস্ট্যান্সেস, তুমি পরিস্থিতির শিকার। বাট ইফ দ্য ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক ডাজন্ট কনসোলেট, একজন লিডার বা একজন টিচারের যদি কথা এবং কাজের ভিতর মিল না থাকে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম সামনে এগোতে পারবে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেশ গড়বে, জাতি গড়বে, সমাজ গড়বে, বিশ্বের বুকে প্রতিনিধিত্ব করবে শিক্ষার মাধ্যমে। এই শিক্ষাটা দিচ্ছে শিক্ষক। শিক্ষক প্রাইমারি শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় শিক্ষক, সব কিছুই শিক্ষা। আর শিক্ষার প্রয়োজন হচ্ছে রিসার্চ, তথ্যর মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করা। নতুন নতুন প্রজন্ম সামনে এসে যখন আমরা একটা ইউনিভার্সিটিতে দেখতে পাচ্ছি ৭০-৭৫ জন নোবেল পুরস্কার পাচ্ছেন, আর আমাদের সকল আন্দোলন কোথা থেকে কতজন আন্দোলন করছে, কতটা মিছিল করছে, কতটা মিটিংয়ে অ্যাটেন্ড করছে, তার উপর ভিত্তি করে যদি টিচার নিয়োগ করা হয়, তাহলে তো আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে কলুষিত ছাড়া হবে না। অবশ্যই। আমরা আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার মাধ্যমে জানতে চাই, আসলে একজন শিক্ষক হিসেবে আপনার কি মনে হয় যে এই সময় আসলে সরকারের কি করা উচিত? আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা, নাকি এখন আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারের আরও কঠিন পর্যায়ে যাওয়া? আপনার কি মনে হয়? দেখুন, আমি যেখানে অবস্থান করি সেখান থেকে আপনার স্টুডিওতে আসতে আমার উবার ভাড়া লেগেছে ৮৫৬ টাকা, আর সেখানে আমাদের বাড়ি ভাড়া বাড়িয়েছে মাত্র ৫০০ টাকা। আমি শিক্ষকদের জন্য সত্যিই খুব কষ্ট হয় যে জাতির বিবেক শিক্ষক। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষকদের মেরুদণ্ড হচ্ছে শিক্ষক। আর সেই শিক্ষকদের অবহেলা রেখে জাতিকে সামনে এগিয়ে নেওয়ার কোনো প্রশ্নই নাই। আবার সেই মিতু স্যারের কথা বলি, নিজেকে বদলাইতে হবে। আপনি যদি নিজেকে বদলান, যার যেখানে দায়িত্ব আছে সেখানে যদি সঠিকভাবে পালন করি, আপনি মিডিয়া ব্যক্তিত্ব, মিডিয়ার দায়িত্ব পালন করেন, আমি শিক্ষক, আমি শিক্ষকের দায়িত্ব পালন করি, যিনি প্রশাসক সেখানে দায়িত্ব পালন করি, তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। যার যে দায়িত্ব সে দায়িত্ব পালন করলে নিশ্চয়ই একটা সুযোগ ও সমাধান আসবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকের আয়োজনে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। আমার শিক্ষক, আমার স্যার যারা আমাকে শিখিয়েছিলেন, তারই বদলতে আজকে এখানে বসে কথা বলতে পারছি। সেই শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখে সকল শ্রদ্ধেয় শিক্ষকদের আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম শিক্ষক আন্দোলন নিয়ে। সমাধান আসলে কোন পথে? নিশ্চয়ই যারা আছেন তারা এই ব্যাপারে একটা ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সমাধান এগিয়ে আনবেন, এই আশা করে আজকে হ্যাপেনিং পয়েন্ট থেকে আমি বিদায় নিচ্ছি। অন্য কোনো আয়োজনে নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত এটি নিউজের সঙ্গে থাকেন। ধন্যবাদ।